আসসালামু আলাইকুম, আমি নাইম, মালয়েশিয়ার কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে। আজকেও আমি এয়ারপোর্টে এসেছি আমার একজন অ্যাপ্লিকেন্টকে রিসিভ করার জন্য। তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আজকে আমার যে অ্যাপ্লিকেন্ট আসছে তাকে নিয়ে এখন পর্যন্ত মালয়েশিয়াতে আমার 200 অ্যাপ্লিকেন্ট সম্পন্ন হয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত আমি 200 অ্যাপ্লিকেন্টের জন্য অ্যাপ্লিকেশন করেছি, যার মধ্যে সবাই মালয়েশিয়াতে এসেছে। তো আজকের এই 200 অ্যাপ্লিকেন্ট মালয়েশিয়াতে আসার সুবাদে আমি চিন্তা করলাম যে আপনাদের সাথে একজন অ্যাপ্লিকেন্ট মালয়েশিয়াতে আসার পর তার সাথে তাকে কি কি করতে হয়, বা এয়ারপোর্ট থেকে পিক আপ করা থেকে শুরু করে তার বাসা ম্যানেজ করে দেওয়া, তাকে মেডিকেল করানো, ইউনিভার্সিটিতে নিয়ে গিয়ে তার রেজিস্ট্রেশন করানো, সবগুলো ব্যাপার আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন, সো দ্যাট এটা আপনাদের জন্যই ভালো। ফিউচারে আপনারা যারা মালয়েশিয়াতে আসবেন, যে আপনারা যারা স্টুডেন্ট নিয়ে কাজ করছেন, তাদের জন্য এটা ভালো হবে। আপনারা পুরো প্রসিডিওরটি জানতে পারবেন এবং এটা নিয়ে আপনাদের কোনো প্রবলেম হবে না পরবর্তীতে। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। এবং আমার এই ভিডিওটি আমি 3 দিন ধরে করব, কারণ প্রথম দিন তো আজকে অলরেডি চলছে। আমি তাকে এয়ারপোর্ট থেকে পিক আপ করে তার বাসায় নিয়ে যাব। দ্বিতীয় দিন আমি তাকে মেডিকেল করাবো, এবং তৃতীয় দিন আমি তার জন্য তাকে ইউনিভার্সিটিতে নিয়ে যাব। তার ইউনিভার্সিটি যে সকল ফর্মালিটিস আছে সেগুলো ফুলফিল করার জন্য, অর্থাৎ তার রেজিস্ট্রেশন করানো, সাবজেক্ট সিলেকশন, হ্যাঁ, অর্থাৎ এই জাতীয় যা যা কিছু আছে সবগুলো নিয়ে আমি তাকে সহযোগিতা করব। আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখবেন, সো দ্যাট আপনাদের পরবর্তীতে আর কোনো কনফিউশন থাকবে না। এখন পর্যন্ত প্রায় 1.5 ঘন্টা হয়েছে আমি আমার অ্যাপ্লিকেন্টের জন্য এয়ারপোর্টে অপেক্ষা করছি, যদি আমি এখনও তার দেখা পাইনি। একটু আগে সে আমাকে জানিয়েছে যে তার ইমিগ্রেশন কমপ্লিট হয়েছে এবং এখন সে তার ব্যাগেজের জন্য অপেক্ষা করছে। তো দেখি তার ব্যাগেজ পেতে আরও কতক্ষণ লাগে এবং আমাদের আরও কতক্ষণ অপেক্ষা করা লাগতে পারে। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি, যেহেতু আপু খুব বেশি টায়ার্ড এবং ঘড়ি এখন রাত 9:30 বাজে। সো আমরাও যথেষ্ট ক্ষুধার্ত এবং এই মুহূর্তে আমাদের কিছু করার নেই। সো আমরা ওনাকে বাসায় উঠিয়ে দিয়ে এসেছি এবং এই মুহূর্তে আমরা কিছু খাওয়া দাওয়া করে বাসায় চলে যাব। তো আগামীকাল আমরা আবার ওনার মেডিকেল করানোর জন্য বের হবো। আগামীকাল দেখা হচ্ছে। আজকে অলরেডি দ্বিতীয় দিন চলছে। আমরা যাচ্ছি মেডিকেল চেক আপ করানোর জন্য। মেডিকেল চেক আপ করানোর পর আমরা যদি হাতে খুব বেশি সময় থাকে তাহলে আমরা আজকে ইউনিভার্সিটিতে গিয়ে আপুর রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলবো। আর এক্ষেত্রে মেডিকেল চেক আপের ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই। যেমন বেশ কিছুদিন ধরেই আমি অনেকগুলো কল পাচ্ছি এবং অনেকের থেকে ইনকোয়ারি পাচ্ছি যে মেডিকেল রিজেকশনের ব্যাপারে। লাইক অনেকের হচ্ছে মেডিকেল রিজেক্ট হচ্ছে। তো এই মেডিকেল রিজেক্ট হওয়ার কিছু সিলেক্টেড কিছু কারণ থাকে। মেডিকেল আসলে এমনি এমনিতেও রিজেক্ট হয় না। যেমন আপনাদের মধ্যে এমন কিছু প্রবলেম থাকে যেগুলো আপনারা আগে থেকে জানেন না। সেটা হতে পারে হেপাটাইটিস বি, ইয়োবো ফিভার, বা অন্য যে কোনো কিছু। এমজিএস পোর্টাল থেকে আপনারা চেক করে নেবেন। অথবা এমন অনেকেই থাকেন যারা ড্রাগ এডিক্টেড থাকেন, অর্থাৎ বাংলাদেশে থাকতে আপনারা একটু লাল পানি খান, তারপর হচ্ছে উইড খান, অনেকে আবার সিগারেট আসলে খুব একটা প্রবলেম করে না। এছাড়া আরও যেসব ধরনের ড্রাগস আছে, আপনারা যারা ওইসব ড্রাগসগুলো নেন তাদেরও মেডিকেলটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে।
তো আমি আপনাদের বলবো, আপনারা যারা এইসব ড্রাগস নেন বা আপনাদের যাদের ফ্যামিলিগতভাবে বা আপনাদের নিজেদের কোনো প্রবলেম থাকে, একটি প্রি মেডিকেল টেস্ট বাংলাদেশ থেকে করিয়ে নেওয়ার জন্য, সো দ্যাট এটা আপনাদের জন্যই ভালো। যদি সেখানে কোনো প্রবলেম আপনাদের ধরা পড়ে বা আপনারা বুঝতে পারেন যে আপনাদের কোনো প্রবলেম আছে, সেক্ষেত্রে এটি মেডিকেল করানোর আগে সলভ করা যায়। বাট মেডিকেল করানোর পরে আপনারা যখন আমার সাথে কন্ট্যাক্ট করেন, তখন আমি আপনাদেরকে এ ব্যাপারে কোনো সলিউশন দিতে পারি না। যার কারণে প্রি মেডিকেল টেস্ট আমার এটা সর্বপ্রথম সাজেশনের মধ্যে থাকবে। এবং দ্বিতীয়ত, যারা ড্রাগস নেন তারা মিনিমাম 20 থেকে 25 দিন আগে বা সম্ভব হলে 1 মাস আগে আপনারা ড্রাগস নেওয়া বন্ধ করে দিবেন, সো দ্যাট আপনাদের মেডিকেল রিজেক্ট হওয়ার সম্ভাবনাটা থাকবে না। যাই হোক, ইতিমধ্যে উনি আস্তে আস্তে আমরা ওনার ইএমজিএস মেডিকেল ফর্মটা ফিল আপ করে ফেললাম, কারণ হচ্ছে এটা ফিল আপ করতে বেশ কিছু সময় লাগে, কারণ এখানে এক লেখা বারবার লিখতে হয়। অ্যান্ড আফটার দ্যাট উনি আসার পর আমরা চলে গেলাম মেডিকেল চেক আপ করতে। তো এর মধ্যে আরেকটা পেপার বলে রাখা ভালো যে আপনারা মেডিকেলে যাওয়ার আগে অবশ্যই ইএমজিএস একটা অ্যাপস আছে, ওই অ্যাপসটা ডাউনলোড করে ওখানে রেজিস্ট্রেশন করে নেবেন, সো দ্যাট আপনাদের সময় বেঁচে যাবে। যেহেতু সকাল থেকে ব্রেকফাস্ট করা হয়নি, সেহেতু মেডিকেল চেক আপ শেষ করে আমরা চলে গেলাম রেস্টুরেন্টে। অ্যান্ড খেয়ে দিয়ে আমরা জাস্ট বাসায় ব্যাক করলাম। সো আপাতত আজকের জন্য আমাদের কাজ শেষ, অ্যান্ড দেখা হবে পরবর্তী দিনে। আজকে তৃতীয় দিন, আর ফাইনালি আজকে আমরা ইউনিভার্সিটিতে যাচ্ছি। আজকে আমরা ইউনিভার্সিটিতে গিয়ে ওনার ইউনিভার্সিটিতে পাসপোর্ট জমা দিব এবং ওনার সাবজেক্টগুলো রেজিস্ট্রেশন করব, অর্থাৎ ইউনিভার্সিটিতে ওনার এনরোলমেন্ট আমরা নিশ্চিত করব। অ্যান্ড আফটার দ্যাট আমরা আবার বাসায় চলে আসবো। যেহেতু এই 2 দিন ধরে আমরা ওনাকে এয়ারপোর্ট থেকে পিক আপ করা এবং ওনার মেডিকেলও সম্পন্ন করলাম, এবং ওনার ইএমজিএস 80% হওয়ার পর এখন আমরা ইউনিভার্সিটিতে যাচ্ছি ওনার পাসপোর্ট সাবমিট করার জন্য। আপনি যখন মেডিকেলটা করবেন, মেডিকেল করার পর আপনার ইএমজিএস যখন 80% হবে, 80% হওয়ার পর আপনাকে ইউনিভার্সিটিতে যেতে হবে। ইউনিভার্সিটিতে গিয়ে আপনার পাসপোর্ট জমা দিতে হবে এবং আপনাকে আপনার কোর্সে এনরোল করতে হবে। আমাদের আজকে জাস্ট ফাইনাল কাজটি হবে যে আজকে আপুকে আমরা ওনার পাসপোর্টটা সাবমিট করে ওনাকে কোর্সে এনরোলমেন্ট করিয়ে দিব। আফটার দ্যাট আমাদের কাজ শেষ। তবে শেষ হইলেও এখানেই শেষ না, পরবর্তীতে ওনার যদি কোনো প্রবলেম হয়, কোনো কাজে কোনো প্রবলেম থাকে, আমি যতদিন মালয়েশিয়াতে আছি ততদিন উনি আমার থেকে সর্বোচ্চ সহায়তাটুকু নিতে পারবে। এর জন্য আমাকে ওনার কোনো পেমেন্ট করতে হবে না এবং কোনো কিছুই করতে হবে না, জাস্ট ইটস কমপ্লিটলি ফ্রি। আপনার পরিচয়টা দেন। আসসালামু আলাইকুম, আমি এসেছি মালয়েশিয়া সিটি ইউনিভার্সিটিতে। আর আমার হোল জার্নিতে ছিল নাইম ভাইয়া খুবই আমাকে নিয়ে সুনাম করার দরকার নাই। না, যেগুলো সত্য এগুলো তো বলতে হবে, তাই না? না, অসুবিধা নেই, এগুলো বাদে অন্যগুলো বলা যায়। আপনার আসলে জার্নিটা কেমন লাগছে বা ইউনিভার্সিটি কেমন লাগছে? আপনি কোন প্রোগ্রামে আসছেন? আমি হসপিটালিটি ম্যানেজমেন্টে আসছি, ব্যাচেলার প্রোগ্রামে 3 ইয়ার্স। ওকে, আপনার পুরো জার্নিটা কেমন ছিল? আমার হোল জার্নিটা আমি ভাবছিলাম যে অনেক লম্বা হবে, কিন্তু না, এটা খুব কমের মধ্যে অল্প সময়ের ভিতরে সব কিছু হয়ে গেছে। অ্যারাউন্ড 20 দিন মনে হয় লাগছে। ওকে, সো আপনার পুরো এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? ওভারঅল এক্সপিরিয়েন্স আপনার সাথে যারা আসছে তাদের মিলিয়ে আপনার নিজেরটা কেমন ছিল? টু বি অনেস্ট, আমি মনে করছি আমারটা খুবই সহজ ছিল। আমি অনেকজনের সাথে কথা বলছি, আমার ফ্রেন্ড, তারপরে আমার যারা সহপাঠী আছে ওরাও আসছে, ওরা অনেক ঝামেলা ফেস করছে। বাট আমার ক্ষেত্রে ইনশাল্লাহ
আলহামদুলিল্লাহ সব কিছু ওকে হয়েছে, খুব তাড়াতাড়ি সুন্দরভাবে হয়েছে। আর আমি মনে করছি এটা সবটা সম্পূর্ণ হয়েছে টাইম বাইর কারণে। দেন এয়ারপোর্টের ক্ষেত্রে আমি যখন এয়ারপোর্ট এম্বাসি ইমিগ্রেশন পেস করছি তখনও খুব ভালোই ছিল সব কিছু, আমি কোনো প্রবলেম ফেস করি নাই। তারপরে মালয়েশিয়া এয়ারপোর্টে আসার পরে আমি একজনের সাথে পরিচয় হয়েছে। ওই ছেলে, উনি কোন এজেন্টের মাধ্যমে জানি আসছে, জানি না, আমাকে বলে নাই, নাম বলে নাই, তা বলতে পারি না। উনি অনেক হয়রানি হয়েছে, ইভেন এক রাত থাকছে পর্যন্ত এয়ারপোর্টে। তারপরে পরের দিন উনি ওনার ফ্রেন্ডের মাধ্যমে ওনার বাসায় উঠছে। আচ্ছা, এই সময়ের মধ্যে কি ওনার এজেন্ট ওনার সাথে কোনো কন্ট্যাক্ট করা নাই? না, উনি কোনো কন্ট্যাক্ট করে নাই। আমাকে বললো যে উনি ফোন বন্ধ করে রাখছিল। তো এটি খুবই কষ্ট লাগছে আমার কাছে। আমি যেহেতু মেয়ে ইউনিটে উঠছি, তাই আমি আর কিছু করতে পারলাম না, ওনাকে হেল্পও করতে পারিনি। আচ্ছা, তার মানে ইন দ্য মিন টাইম ওনার এজেন্ট ওনার সাথে কোনো কন্ট্যাক্ট করে নাই এবং ওনাকে ইউনিভার্সিটি থেকে কোনো ক্লিয়ারেন্সও নিয়ে দেয়নি না, ইমিগ্রেশনের জন্য? ও নিজে নিজে সব করছে, উনি কিছু করে নাই। ইভেন তারপরে আমার সাথে আর ওর আর কথা হয়নি, আমি আর কথা বলতেছি না। আর ওনার থেকে কত টাকা চার্জ করছিল? ওনার থেকে 7 লাখ, 7.5 লাখ সব মিলিয়ে ওনার থেকে 2বার টিউশন ফি নেওয়া হয়েছে। আমাকে বললো আর কি, আমি জানি না, ওই ছেলেটা মনে হয় একটু সহজ সরল ছিল, যার কারণে ওনাকে সহজ সরল বোকা পেয়ে 2বার টিউশন ফি নেয়। আচ্ছা, আপনার থেকে টোটাল কত টাকা চার্জ করা হয়েছিল? আমার থেকে টোটাল হচ্ছে 3.5 লাখ। হ্যাঁ, রিঙ্গিতে বলেন। রিঙ্গিতে হচ্ছিল আপনার 16,500, 16,650। 16,650, হ্যাঁ 16,650 টোটাল ছিল ইএমডি সহ। ওকে, সো আপনার ইউনিভার্সিটি নিয়ে আপনি স্যাটিসফাইড কিনা? হ্যাঁ, কেমন দেখছেন আপনার ইউনিভার্সিটি? আমি যেরকম আমি ভাবছিলাম ছবিতে সবাই বলছে এটা একটা কূপের মতো, এখানে সুন্দর না, তারপরে দেখতে ভালো না, এখানে মানে কীরকম জানি, বাট আমি আসছি না, খুবই ভালো লাগছে। এখানে মানুষ, সবচেয়ে বড় কথা, এখানে মানুষ কিন্তু খুবই ফ্রেন্ডলি। আমি কিছু বুঝতেছি না, আমার কাছে ম্যাপ আছে, তারপর আমি জিজ্ঞেস করতেছি এক্সকিউজ মি ম্যাম, দেন তারা আমাকে খুব সহজে সব কিছু বলে দিচ্ছে। আমার কাছে এটা খুবই ভালো লাগছে। আচ্ছা, অ্যাপ্লিকেশন করার পর আপনাকে কয়েকজন কিছু কথা বলছিল যে এরা 5% সবাই করতে পারে, তোমার টাকা মায়ে গেছে না, এই টাইপের কিছু বলছিল আপনাকে? হ্যাঁ হ্যাঁ, আমাকে বলছিল যে এখানে এই আমার টিউশন ফি দেওয়া হয় না, এমজিএস ফি দেওয়া হয় নাই, এটা মনে হয় 5% হয়েছে, তো মায়ের কাছে এই 5% এই আপনার এগুলো এডিট করা যায়। আমাকে বলছিল এডিট করা যায়, কিন্তু আমি বিশ্বাস করে থাকছিলাম, আমি ফুল জার্নিতে বিশ্বাস করেছিলাম। আমি আর কোনো কথা বলিনি, কোনো কিছু নেই, আমি জাস্ট এক মনে আত্মবিশ্বাসে সব ছেড়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ সব কিছু ওকে হয়েছে। ওভারঅল সব কিছু মিলিয়ে আপনি স্যাটিসফাইড? হ্যাঁ, আমি স্যাটিসফাই, এবং আমি আমার কাছে যারা যদি কেউ আসতে চায়, আমি রিকমেন্ডেড করব তাদেরকে যে আমি যার মাধ্যমে আসছি, নাইম ভাইয়া, উনি একজন ভাইয়া, বড় ভাইয়া হিসাবে গাইড করে সবাইকে। তো আমি মনে করি উনি খুবই ভালো হবে, আমি স্যাটিসফাই, এবং আমার বন্ধু বান্ধবদেরও আমি ওনার কথাই বলবো। আচ্ছা, আমাকে নিয়ে যদি কোনো কমপ্লেইন থাকে একদম অনেস্টলি সেগুলো বলবেন, এবং আপনার কি মনে হয় যে আমার একজন স্টুডেন্টের সাথে কনভারসেশনের জন্য আমার কোন কোন দিকগুলো কারেকশন করা উচিত? অনেস্টলি যদি বলি আমি, তাহলে আমার সাথে যারা আসছিল ওদের দিক দিয়ে বিবেচনা করলে ওদেরকে আয়নাই, মানে এজেন্টের আয়না এয়ারপোর্ট পর্যন্ত, তারপরে তাদের যোগাযোগ শেষ। কিন্তু আমার ক্ষেত্রে হয়েছে কি, সত্যি বলতে আপনি আমাকে বড় ভাইয়ের মতো গাইড করছেন, এখানে আমার কেউ নাই যদিও, কিন্তু আমি ভরসা পাইছি আপনার জন্য। আপনি আমাকে এয়ারপোর্ট পিক আপ করছেন, বাসা ম্যানেজ করে দিচ্ছেন, ইভেন আমার ইউনিভার্সিটির সব যাবতীয় কাজ করছেন, তারপর আমাকে এখানে আইনা আবার ইউনিভার্সিটিও দেখাইছেন। এটা কেউই করবে না, সত্যি বলতে কেউই করবে না। অ্যালার্টিস্ট চিনাইছেন, মানে একজন মানুষের যা যা দরকার লাগে নতুন অবস্থায় আপনি সব কিছু করাইছেন। তো আমি মনে করি এটা একজন নতুন মানুষের জন্য খুবই ভালো, এবং আপনার মাধ্যমে আসলে খুবই ভালো হবে। আর আপনি আপনার কনভারসেশন এবং কমিউনিকেশনটা অনেক ভালো। আপনি বলতে চাচ্ছেন যে আমার আসলে কারেকশন করার মতো কিছু নাই? কিছু নেই, সবই ঠিক আছে। আমি মনে করি যে আমার একটা ব্যাপার কারেকশন করা উচিত, সেটা হচ্ছে আপনি যখন আমাকে কল করছেন হয়তো অনলাইনে আমাকে পান নাই, আমার অ্যাভেলেবিলিটিটা আরেকটু বাড়াইতে হবে। হ্যাঁ, ওইটা আমি বলি, যেহেতু আপনি এখানে আছেন একজন স্টুডেন্ট, আপনি স্টুডেন্ট, তারপর আপনি কাজ করতেছেন, আপনার ফ্যামিলি আছে, আপনি সব দিক থেকে বিবেচনা করে আমাকে এটা বুঝতে হবে সবসময় আপনি আমার জন্য অ্যাভেলেবল না, এটা আমাকে বুঝতে হবে। তো আপনি আমাকে আনছেন মানে এই না যে আপনি সবসময় আমার সাথে থাকতে হবে, এমন তো আর না।
তো এই ক্ষেত্রে আমি মনে করি না আপনাকে এটা করতে হবে। আপনি যতটুকু টাইম দিয়েছেন এটাতে আমি স্যাটিসফাই, আমি ওকে, আমি খুশিও। থ্যাংক ইউ আপু। ওকে, আজকের ভিডিও এতটুকুই। তো দেখলেন যে আমি আসলে আপুর সাথে কথা বললাম, আপুর রিভিউ নিলাম, সব কিছুই নিলাম। তো আই থিঙ্ক ওনার দুই একটা কমপ্লেন করলে ভালো হইতো, যদি অন্য কোনো কমপ্লেন করে নাই, বাট আমি আসলে কমপ্লেনের আশা করছিলাম। আর হচ্ছে আমি আসলে সর্বোচ্চ চেষ্টা করি যে আমার যেসব স্টুডেন্ট আসে, আমি যাদের জন্য অ্যাপ্লাই করি বা আমার যেসব অ্যাপ্লিক্যান্ট আছে সবাইকে আমি প্রপার সার্ভিস দেওয়ার জন্য। কিন্তু দিন শেষে একটা কথা হচ্ছে, আমি একজন মানুষ এবং আমার নিজের ফ্যামিলি আছে, আমার নিজের ব্যক্তিগত কিছু কাজ থাকে। সো আমার সেগুলো সবগুলো শেষ করে তারপর হচ্ছে আমার স্টুডেন্টকে সার্ভিস দিতে হয়। তো এর মধ্যে আমি যদি 200 মানুষের জন্য অ্যাপ্লিকেশন করি, 200 মানুষ সবাইকে আমি স্যাটিসফাইড করতে পারবো না, 200 মানুষ সবাই আমার উপর স্যাটিসফাইড হবে না। কারণ আমার কিছু ল্যাকিংস থাকতে পারে বা প্রত্যেকের এক্সপেকটেশন সেম থাকে না। যেমন এই আপুর কথা আমি যদি বলি, আপু হচ্ছে এয়ারপোর্টে যাদের সাথে মিট করছে ওদের কিছু প্রবলেম পাইছে বা ওদের সাথে কিছু প্রবলেম নিয়ে উনি আলোচনা করছে বলে উনি হচ্ছে জানতে পারছে যে না, উনি ভালো সার্ভিসটা পাইছে। বাট আপনারা যদি এরকম কারোর সাথে কম্পেয়ার করতে না পারেন, সেক্ষেত্রে হয়তো আপনাদের কাছে ডাউট থাকতেই পারে, না আমি বোধহয় এই ভাইয়ের থেকে ভালো সার্ভিস পাই নাই, অন্যরা তো আরও ভালো সার্ভিস পাই। তো এটা আসলে প্রত্যেকটা মানুষকে আপনি কখনোই স্যাটিসফাইড করতে পারবেন না, প্রত্যেকটা মানুষ আপনার উপর কোনোভাবে স্যাটিসফাইড হবে না। কিছু কিছু মানুষের এক্সপেকটেশন অনেক হাই থাকে, সো ওই এক্সপেকটেশন অনুযায়ী আমরা হচ্ছে প্রত্যেকে প্রপার সার্ভিস দিতে পারি না। তো সেদিক থেকে আসলে যাদের দিতে পারি নাই বা প্রপার সার্ভিস দিতে পারি না, যারা স্যাটিসফাইড না, তাদের কাছে অবশ্যই ক্ষমা প্রার্থী এবং চেষ্টা করব যে ফিউচারে আপনাদেরকে আরও ভালো সার্ভিস দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।